হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প চন্দ্রপ্রভা রজনী, পর্ব 12, লেখিকা সামিয়া খান। অনেকটা জোর করেই দুর্বা সকাল সকাল দেহানের বাড়ি থেকে এসে পড়েছে। আজকে তার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, যা অ্যাটেন্ড না করলেই নয়। এজন্য এত তাড়াহুড়ো করে আসার সময় শুধু মাসিন আর দিহার সাথে দেখা করে আসতে পেরেছে। মায়া দিহান তখনও ঘুমেছিল। ফ্ল্যাটের দরজার লকে চাবি ঘুরিয়ে ভেতরে প্রবেশ করলো দুর্বা। আরিয়ানকে দেখে নিজেকে যথেষ্ট শান্ত রেখেছে দুর্বা। সোফার উপর পায়ে পা তুলে বসে আছে আরিয়ান, তার স্থির দৃষ্টি দুর্বার দিকে। খুব স্বাভাবিকভাবে নিজের হাতে থাকা ব্যাগটা সোফার উপর রাখলো দুর্বা। হাসি মাখা কণ্ঠে জিজ্ঞেস করলো, স্যার কফি খাবেন নাকি গ্রিন টি? কফি দিতে পারো। কথাগুলো বলার সময় গলার স্বর বেশ ঠান্ডা ছিল আরিয়ানের। আগের হাসিটা বজায় রেখে দুর্বা কিচেনের উদ্দেশ্যে পা বাড়ালো। মায়ার রুমটা আরিয়ান নিজের হাতে সাজিয়েছিল, সব মায়ার পছন্দের জিনিস দিয়ে। গত 2 দিন ধরে যে এই রুমটা অব্যবহৃত তা বেশ বুঝতে পারছে আরিয়ান। বুকের ভিতর ফাঁকা লাগছে তার। মায়াকে যে পর্যন্ত নিজের চোখে না দেখছে সে পর্যন্ত থাকতে পারছে না। স্যার আপনার কফি। নিঃশব্দে দুর্বার হাত থেকে কফির মগ নিল আরিয়ান এবং আয়েশ করে তাতে একটা চুমুক দিল। মায়া কোথায় দুর্বা? যেখানে ওর থাকার কথা। দিহান এর কাছে। জানি না আমি। তুমি জানো দুর্বা? বলো। আমি সত্যি জানি না। কালকে রাত কই ছিলে তুমি? এক ফ্রেন্ডের বাসায়। কোন ফ্রেন্ড বলো, আমি খবর নিচ্ছি। আপনি আমার অভিভাবক না যে এত প্রশ্ন করছেন। আপনাকে এত উত্তর দিতে আমি বাধ্য নই। সাবধানে নিজের কফি মগটা টেবিলের উপর রাখলো আরিয়ান। তারপর বলতে শুরু করলো, তোমার মনে হয় দুর্বা আমি অনেক লোভী একটা মানুষ, কিন্তু আদৌ কি আমি লোভী? আমার এত চাওয়ার পিছনের গল্পটা শুনতে চাও? আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন বাবার বিজনেসে অনেক বড় লস হয়। আমাদের বাড়ি গাড়ি সব নিলামে বিক্রি হয়ে যায়। পুরো নিঃস্ব তখন আমরা। একটা ছোট বাসা ভাড়া করে থাকতাম। পরিবারের সদস্য ছিল 5 জন, কিন্তু রুম ছিল 2টো। সারা জীবন বিলাসবহুল বাড়িতে থেকে হুট করে এই ছোট 2টো রুমে নিজেদের মানিয়ে নিতে খুব কষ্ট হতো। এমনও দিন গিয়েছে ভাত তো ছিল, কিন্তু তার সাথে খাওয়ার মতো ভালো তরকারি থাকতো না। গরম ভাত, পেঁয়াজ আর কাঁচামরিচ ডলে খেয়েছি। রিসা ছোট ছিল, এগুলো খেতে পারতো না। না খেতে খেতে পেটে শুকিয়ে গিয়েছিল একদম। ভালো কাপড় ছিল না, পায়ে দেওয়ার মতো ভালো জুতোও ছিল না। আমাদের পাশের বাসার লোক তখন বাসা চেঞ্জ করলো। তাদের ফেলে যাওয়া জুতো পরে আমরা স্কুলে যেতাম, কারণ জুতোর অভাব ছিল। টানা 2 বছর কষ্ট করার পর বাবার এক বন্ধুর বাবাকে টাকা ধার দিল, যার ফলে আবার নতুন করে সব শুরু হলো। আমাদের দিন ফিরেছে হয়তো, কিন্তু ওই 2 বছরের স্মৃতি কখনো মুছে যাবে না। তখন থেকে একটা জিদ ছিল যে নিজের কাছের মানুষকে কখনো কষ্ট পেতে দেব না। যদি আমার হসপিটাল ইস্টাবলিশ না হয় তখন, তাহলে কি আমি মায়াকে সর্বোচ্চ সুখ দিতে পারতাম? টাকা দিয়ে কি সুখ হয় স্যার? শুধু ভালোবাসা দিয়েই কি সুখ হয়? প্রশ্নটা অনেক জটিল স্যার। সুখ বস্তুটা কি তা আদৌ কেউ দেখেছে বা উপভোগ করেছে বলে আমার মনে হয় না। যার সুখের জন্য এত কিছু করছি তাকে যদি না পাই তো কেমন হবে? স্যার, প্রত্যেক পুরুষের জন্য জোড়া হিসেবে আল্লাহ কাউকে না কাউকে তৈরি করেছে। আপনার জন্য তো তা শোভা ম্যাম। মায়াকে ভুলে যান। কফির মগটা টেবিলের উপর রাখলো আরিয়ান। থমথমে গলায় বলল, ভালোবাসার মানুষকে অন্যের সাথে দেখলে আমার শরীর জ্বলে। তাকে কিভাবে আমি ভুলে যাই? মায়া যে আমার রন্দে রন্দে। আজকে সকালে খাবার টেবিলে নিজের মেয়েকে দেখতে না পেয়ে বেশ অবাক হলো মাসুদ। সচরাচর দিহা খাবারের জন্য কখনো লেট করে না, কিন্তু আজকে কি হলো তা বুঝতে পারছে না। দিহা মা কই? আফিয়া?
ব্রেডে বাটার লাগাতে লাগাতে জবাব দিল আফিয়া। দিহানের বাড়িতে গিয়েছে। কবে? সকালে। সকালে গিয়েছে, কয়েকদিন ওখানে থাকবে। আজকে আমি আর সুবা আরিয়ানকে নিয়ে যাব। তুমি কি যাবে আমাদের সাথে? পাগল পেয়েছো নাকি? আমার অত সময় নেই যে তোমার ছেলেকে দেখতে যাব। আচ্ছা ভালো কথা, একটা বিষয়ে খেয়াল রেখো, আরিয়ানের যাতে কোনো অসম্মান না হয়। কি হবে একদিন দিহানের জন্য গেলে? ছেলে হিসেবে না গেলে কিন্তু নিজের ভাইয়ের ছেলে হিসেবে তো দেখতে যেতে পারো। ওসব সম্পর্কের দোহাই আমাকে দিবে না। ভাই মারা গেছে 25 বছর, কিন্তু আমি এখনও ভুলতে পারিনি সে আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করেছে। ওগুলো তোমার ভ্রম। কোনটা ভ্রম আর কোনটা সত্যি তা খুব ভালোভাবে জানি। মাত্র 5 বছরের ছেলের জন্যও তো কিছু রেখে গিয়েছিল না? কবে না কবে ছেলে বিয়ে করবে, তার বউ আসবে, তার জন্য সব রেখে গেল। মানসিক সমস্যা না থাকলে এটা কেউ করতে পারে? মাসুদ, এটা ভুলে যেও না, সে তোমার মৃত ভাই। আমি ভেবেছিলাম তুমি তার ছায়া হবে, কিন্তু এখন দেখছি তোমার অন্তরে বীজ ছাড়া আর কিছুই নেই। সময় থাকতে ভালো হও, তা নয় শূন্য হাতে থাকতে হবে সারা জীবন। সকাল 11টা বেজে 5 মিনিট। এখনও ঘুমাচ্ছে দিহান। মায়া কেবল গোসল করে বের হলো। অনেক দিন পর খুব আরামের ঘুম দিল মায়া। কোনো চিন্তা নেই, কোনো ঝামেলা নেই। আজকে তার বিবাহিত জীবনের প্রথম দিন, অথচ তার মনেই হচ্ছে না। মায়াকে রুমে আসতে দেখে উঠে বসলো দিহান। হালকা হাসি দিয়ে বলল, শুভ সকাল বেবিজান। প্রতি উত্তরে মায়াও একটা স্নিগ্ধ হাসি হাসলো দিহানকে দেখে। শুভ সকাল। শুভ সকাল তা না হয় বুঝলাম মায়ামতি, কিন্তু তুমি এত লজ্জা পাচ্ছ কেন? কই না তো। যেন আমি প্রায় অনেক মুভিতে দেখি যে বাসরঘর বা বিয়ের পর দিন সকালে উঠে বর বউকে জিজ্ঞেস করে রাত কেমন কাটলো, ঘুম কেমন হলো, ব্লা ব্লা। এসব থার্ড ক্লাস কথাবার্তায় এত রাগ লাগে। রাতের চর্চা দিনে কেন করতে হবে? তাহলে আপনি এখন কি করছেন? আমি তো বিষয়টা বোঝাচ্ছি তোমাকে। আপনি ঘুম থেকে উঠেই এত কথা বলছেন কিভাবে? কারণ আমি ঘুম থেকে উঠেছি প্রায় 2 ঘন্টা আগে। এত সময় শুয়েছিলাম। আজকে সব শুটিং, সব কাজ অফ করিয়েছি। হাজার হোক নতুন নতুন বিয়ে করেছি তো। এমন সময় দরজায় কেউ নক করলো। মায়া যেতে নিলে দিহান তাকে থামিয়ে নিজে গিয়ে দরজা খুলে দিল। দরজার ওপাশে একজন সার্ভেন্ট আর জিগজ্যাগ দাঁড়িয়ে আছে। দিহানের দিকে একবার দৃষ্টিপাত দিয়ে জিগজ্যাগ মায়ার দিকে হাঁটা ধরল। মায়া খেয়াল করলো জিগজ্যাগ বেশ আভিজাত্য ভঙ্গিতে তার দিকে হেঁটে এগিয়ে আছে, যেন খুব গম্ভীর সে। মায়ার পায়ের কাছে এসে তার দিকে বেশ আবেগপ্রবণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়া একটু হেসে কিছুটা ভয়ের সহিত তাকে কোলে তুলে নিল। বাহ, তোমাকে পেয়ে জিগজ্যাগ আমাকে ভুলে গেল। এই তুমি কি জাদু করো? নকশা করেন কেন এত আপনি? আমি নকশা করি না, এমনি। আচ্ছা, আজকে বিকালে শাড়ি পরে রেডি থেকো। মা, সুবা আরিয়ান আসবে, চলবে।